নিমাই প্রামাণিক বাবুর বই থেকে যেমন আমাদের অনুশীলনী আলোচনা চলছে, সেরকম অনুশীলনী আলোচনা চলতে থাকবে, কিন্তু আমরা প্রতিটা অধ্যায় ছোট ছোট করে বুঝে নেব বা দেখে নেব। ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের সমকালীন বিশ্বের নিরাপত্তা সমূহ, এই অধ্যায়টি আলোচনা চলছে, মানে এটি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমরা আজ পর্যন্ত 6টি পাঠ আলোচনা করেছি। 6টা পাঠে আমরা মানব নিরাপত্তা, অভিবাসন, দারিদ্রতা, সন্ত্রাসবাদ, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি। তার সঙ্গে আলোচনা করেছি প্রথাগত নিরাপত্তা এবং অপ্রথাগত নিরাপত্তা। মানে আমরা এখন যে বিষয়গুলো আলোচনা করছি, সেই বিষয়গুলো হচ্ছে অপ্রথাগত নিরাপত্তার হুমকি। সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, মহামারী, মানে সমকালীন বিশ্বের নিরাপত্তা। সেইখান থেকে আমরা আজকে মহামারী আলোচনা করব পাঠ নম্বর 7-এর জন্য, 7 নম্বর পাঠের জন্য আলোচনা করব। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, মহামারী বলতে আমরা কিন্তু অনেকটাই জানি, অবগত আছি। যখন আমাদের ভারতবর্ষে কোভিড-19 হয়েছিল, সেই সময়কার বিষয়টা তোমরা অবশ্যই অবগত আছো বা জানো। কমেন্টে জানাবে তোমরা কোন ক্লাসে সেই সময় পড়তে। তাহলে এই যে মহামারী, এখান থেকে আমাদের কি কি বিষয়গুলো জানতে হবে। আমরা যে আলোচনা করব বিষয়গুলো, ইতিহাসে কিছু মহামারী যেগুলো খুব খতরনাক, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সময়ে, সেই বিষয়গুলো আলোচনা করব। তার সঙ্গে আলোচনা হবে মহামারীর প্রকারভেদ, কত প্রকারের মহামারী রয়েছে, মহামারীর কারণগুলো কি কি, সেই কারণগুলো আলোচনা হবে। তার সঙ্গে রয়েছে মহামারীর প্রভাব, মহামারীর প্রভাবে কি কি হয়, স্বাস্থ্য, সমাজ, অর্থনীতিতে কি কি প্রভাব পড়ে, সেই বিষয়গুলো আলোচনা করব। এবং তার সঙ্গে আলোচনা করব মহামারী প্রতিরোধ, মহামারী প্রতিরোধ করতে আন্তর্জাতিক স্তর থেকে বা ভারতের দিক থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই আমাদের মূল আলোচনার বিষয়। মহামারী আসলে বিষয়টা কি, জিনিসটা কি, সেই বিষয়টা আমরা দেখে নিই। তাহলে আমাদের আলোচনার বিষয় মহামারী। আমরা মহামারী সম্পর্কে আলোচনা করব। তাহলে সমসাময়িক যে বিশ্ব বা বর্তমান যে বিশ্বটা রয়েছে, সেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপ্রথাগত নিরাপত্তাগুলো রয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় মহামারী, যেটা আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। মহামারী বিষয়টা এমন একটা জিনিস যেটা অল্প সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে নির্দিষ্ট জনসংখ্যার বৃহত্তর অংশকে একসঙ্গে কাবু করে দিতে পারে। এটাকেই বলা হচ্ছে মহামারী। মহামারী ইংরেজি শব্দ হচ্ছে এপিডেমিক, এপিডেমিক। তাহলে এপি, এপি শব্দের অর্থটা কি? ইপিআই এই শব্দটির অর্থ হচ্ছে উপরে, মানে অ্যাবাভ, এবং ডেমিক থেকে, এপিডেমিক, সেই ডেমিক থেকে এসেছে ডেমস, ডেমস শব্দের অর্থ হচ্ছে মানুষ। তাহলে মানুষের উপরে যখন কোনো রোগের প্রভাব দেখা দেবে, তখন তাকে বলা হবে এপিডেমিক বা মহামারী। ঠিক আছে, এভাবে মহামারীটা আমরা দেখলাম। কিন্তু এই মহামারী বিভিন্ন সময়ে, আমাদের ভারতবর্ষ হোক, সারা বিশ্বে হোক, যখন তখন যেখানে সেখানে এর প্রভাব কিন্তু পড়েছে। তাহলে ইতিহাসে উল্লেখযোগ্য কয়েকটা মহামারী, তাহলে মহামারীর নাম দেওয়া আছে, সময় এবং স্থান দেওয়া আছে, এবং মূল তথ্য, মানে বিষয়টা অতিরিক্ত বিস্তারিত না গিয়ে ছোট করে একটি বক্স তৈরি করে দেওয়া আছে। সেখানে তোমরা নাম, মানে মহামারীর নাম, সময়, স্থান এবং কি প্রভাব পড়েছিল, সেই বিষয়টা আমরা এখানে দিয়ে রেখেছি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং পড়তে সুবিধা হয়। এগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে। ঠিক আছে, তাহলে মহামারীর নাম এথেন্স প্লেগ। এটা কত সালে হয়েছিল? 430 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স, মিশর এবং লিবিয়াতে এর প্রভাব পড়েছিল। এর প্রভাবে কি হয়েছিল? সারা বিশ্বের প্রায় 25% মানুষ মারা গিয়েছিল। এমনকি এই মহামারীর কারণে এথেন্স স্পার্টার কাছে হেরে গিয়েছিল। তাহলে এটা এথেন্স প্লেগ। তারপর রয়েছে জাস্টিনিয়ান প্লেগ। এটা দেখা দিয়েছিল কবে? 541 খ্রিস্টাব্দে ইউরোপ এবং ভূমধ্যসাগর অঞ্চলে। এই রোগটি ছড়িয়েছিল ইঁদুরের মাধ্যমে, মনে রাখবে, জাস্টিনিয়ান প্লেগ ছড়িয়েছিল ইঁদুরের মাধ্যমে। এই রোগের প্রভাবে প্রায় 100 মিলিয়ন মানুষ মারা যায় ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে। এরপর রয়েছে ব্ল্যাক ডেথ। এটা হয়েছিল 1346 খ্রিস্টাব্দে ইউরোপ, এশিয়া, উত্তর আফ্রিকা এই সমস্ত দেশে
এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এটা ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ মহামারী। এতে প্রায় 50 থেকে 200 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল বা মৃত্যু হয়েছিল। এই ব্ল্যাক ডেথের পরে রয়েছে তোমার স্প্যানিশ ফ্লু। এটা দেখা দিয়েছিল 1918 খ্রিস্টাব্দে, মনে আছে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় সেই সময়। এই ইনফ্লুয়েঞ্জার প্রায় 100 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। তারপরে রয়েছে HIV এইডস, যেটা বলেছিলাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রোগ, যে রোগের এখনো পর্যন্ত ওষুধ তৈরি হয়নি, বা এই রোগটি মানুষের শরীরে ঢুকলে আস্তে আস্তে করে মানুষ মৃত্যুর দিকেই ঢলে পড়ে। এই রোগটিকে আইডেন্টিফাই করা হয়েছিল 1981 খ্রিস্টাব্দ। তাহলে সেই 1981 খ্রিস্টাব্দ থেকে এখনো পর্যন্ত সারা বিশ্বে কিন্তু চলছে। এটা গুরুত্বপূর্ণ একটা বৈষয়িক সংকট। এর ফলে প্রায় 40.8 মিলিয়ন মানুষ মারা গেছে। এর কোনো প্রতিষেধক নেই। বোঝা গেছে? তাহলে অবশ্যই সাবধানে। তারপরে রয়েছে কোভিড-19, যেটা হয়েছিল 20 মার্চ 2019 সাল, যেটা চলেছিল প্রায় 2022 সাল পর্যন্ত। এটা কোথা থেকে ছড়ানো হয়েছিল? চীনের উহান শহর থেকে শুরু হয়েছিল। এর ফলে প্রায় 7 কোটি মানুষ মারা গিয়েছে। এর প্রভাবে আমাদের ভারতবর্ষে লকডাউন হয়েছিল, রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছিল এবং মানুষের জীবন পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। তাহলে এইভাবে আমরা ছক করে করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম, যাতে তোমাদের বিষয়টা আরও সুন্দরভাবে মনে থাকে। ঠিক আছে? এরপরে আরও কয়েকটা উল্লেখযোগ্য মহামারী রয়েছে, যেমন কুষ্ঠ। একাদশ শতকে মানে 11 দশকের মাঝামাঝি সময় থেকে ব্যাপক প্রভাব পড়েছিল। এরপর রয়েছে লন্ডন গ্রেট প্লেগ, 1665 খ্রিস্টাব্দ। এটা লন্ডনে দেখা গিয়েছিল এবং প্রায় 20% মানুষ মারা গিয়েছিল লন্ডনের। অন্যান্য কিছু রয়েছে গুটি বসন্ত, কলেরা, টাইফয়েড। বিভিন্ন সময়ে এগুলো মহামারীর আকার ধারণ করে এবং এই মহামারীর কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এবং হারাবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি মহামারীর যে বিভিন্ন রকম প্রকারভেদগুলো রয়েছে, মানে কি কি প্রকারের মহামারী দেখা দেয়। মহামারী যে উৎপত্তি হয়, মহামারী যে দেখা দেয়, তার উৎপত্তির বিভিন্ন বিভাগ রয়েছে, বিভিন্ন পর্যায় রয়েছে, আক্রমণের বিভিন্ন রকম উৎস রয়েছে। সেই উৎস বা প্রকৃতির উপর নির্ভর করে আমরা মহামারীকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রথম যে মহামারীর যে প্রকারভেদটা, সেটা কি? 1 নম্বরে রয়েছে ব্যাকটেরিয়া জনিত মহামারী। ব্যাকটেরিয়া, তোমরা ব্যাকটেরিয়া বিষয়টা অবশ্যই জানো। ব্যাকটেরিয়ার কারণে যে মহামারীগুলো হয়, এটা সাধারণত দূষিত জল, খাবার এবং বাতাসের মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ে। যেমন ধরো কলেরা দূষিত জলের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আবার ইতিহাসে একটা রয়েছে প্লেগ, যেটাকে আমরা ব্ল্যাক ডেথ হিসাবেও চিনি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মহামারী, ব্যাকটেরিয়ার কারণে হয়েছিল। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? আর্সেনিয়া পেস্টিজ নামক একটি ব্যাকটেরিয়া। এর ফলে ব্ল্যাক ডেথ নামক মহামারীটা তৈরি হয়েছিল বা সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছিল। পরে রয়েছে 2 নম্বরে ভাইরাস জনিত মহামারী। তাহলে প্রথমে একটা ব্যাকটেরিয়া, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা ভাইরাস জনিত মহামারী। ভাইরাস জনিত মহামারীটা দ্রুত ছড়ায়, এর মিউটেশন ক্ষমতাটা খুব দ্রুত, এই জন্য এটা দ্রুত ছড়িয়ে পড়ে একজন থেকে অন্যজনের কাছে। যেমন থুতু ফেকা, কেউ হয়তো রাস্তায় থুতু ফেকেছে, সেইখান থেকে ছড়াচ্ছে। কেউ হাঁচছে, কাশছে, সেখান থেকে ছড়াচ্ছে। তাহলে বর্তমান বিশ্বে ভাইরাল মহামারীটা এটা অতিমারী হিসাবে সবচেয়ে বেশি দেখা দেয়। যেমন ধরো কোভিড-19 করোনা ভাইরাসের কারণে সৃষ্ট হয়েছিল, যেটা সাম্প্রতিক বা বর্তমানকালে বিশ্বজনীন একটি অতি মহামারী। আবার রয়েছে স্প্যানিশ ফ্লু, যেটা দেখা দিয়েছিল কত সালে? 1918 খ্রিস্টাব্দে। এটাও একটা ভয়াবহ ফ্লু মহামারী। এতে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল, যেটা আমরা ছকে আলোচনা করেছিলাম। এছাড়াও রয়েছে ইবোলা ভাইরাস, যে ইবোলা ভাইরাসটা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে দেখা দেয়। এটা একটা ভাইরাস যেটা দ্রুত ছড়াতে পারে। এই ইবোলা ভাইরাসের প্রকোপ এখনো পর্যন্ত আফ্রিকা মহাদেশে রয়েছে। এই জন্য ভারত সরকার চিন্তিত। ওই সমস্ত এলাকা থেকে ভারতে যে সমস্ত মানুষ প্রবেশ করছে তাদের উপর কড়া নজরদারি রাখছে। কে? ভারত সরকার। পরে রয়েছে পরজীবী জনিত মহামারী। পরজীবী এককোষী বা বহুকোষী হতে পারে। এই এককোষী বহুকোষী পরজীবীগুলোর মধ্য দিয়ে রোগ ছড়ায়। অনেক ক্ষেত্রে মশা বা এই জাতীয় যে পতঙ্গগুলো রয়েছে, এদের মধ্য দিয়ে
পরজীবীর বাহকগুলো বাহিত হয় এবং এরা এক থেকে অপরের দেহে পরজীবীগুলো ছেড়ে দেয়। যেমন ম্যালেরিয়া প্লাজমোডিয়াম নামক পরজীবীর মাধ্যমে হয়। এই ম্যালেরিয়া রোগটি যে ছড়ায় সেটা ছড়ায় কে? স্ত্রী অ্যানফিলিস মশা। তাহলে এটা একটা পরজীবী রোগ। যে ম্যালেরিয়া যে রোগটা হয় সেটা পরজীবী রোগ। এবং দেখবে অনেকের পায়ে গোদ হয়েছে, এটাও কিন্তু একটা সদৃশ্য পরজীবীর কারণে। তাহলে পরজীবীর কারণে গোদ, ম্যালেরিয়া এগুলো হতে পারে এবং এক দেহ থেকে অন্য দেহে ছড়াতে পারে। যেমন আরশোলা, এটাও কিন্তু একটা পরজীবী, যেটা নিয়ে সারা ভারত উত্তাল হয়েছে। পরে চলে আসি আমরা অসংক্রামক, মানে অন্যান্য মহামারীর মধ্যে যেগুলো পড়ছে। মহামারী যে শুধুমাত্র হবে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবীর মধ্য দিয়ে, এটা কিন্তু সবসময় নয়। এগুলো ছাড়াও আধুনিক বিশ্বে জীবনযাত্রা এবং পরিবেশের মান এতটাই নিম্নগামী হয়ে গেছে, সেই নিম্নগামী হওয়ার কারণে সারা বিশ্বে এখন প্রচুর পরিমাণে মহামারী দেখা দিচ্ছে। সেই মহামারীর ধরনটা কেমন? মানসিক উদ্বেগ, যেটা সারা বিশ্বকে আস্তে আস্তে করে নীরব করে দিচ্ছে। এগুলো হয় কেন? মানে মানসিক উদ্বেগ, মানসিক স্বাস্থ্যহানি বা মানুষ পাগল হয়ে যায় কেন? কারণ মানুষের মধ্যে যদি খাবারের অভাব থাকে, মানে তাদের মধ্যে যদি পুষ্টির অভাব থাকে, বা দেখা যাচ্ছে একটা দেশে প্রচুর পরিমাণে মানুষ পুষ্টি গ্রহণ করছে, মানে ফাস্টফুড গ্রহণ করছে, তাহলে সেখানে ওবেসিটি দেখা যাবে, স্থূলতা, মানে দেহ মোটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো, মানসিক অসুস্থতা এবং স্থূলতা এগুলো কিন্তু আস্তে আস্তে করে একটা মহামারীর রূপ ধারণ করছে। এমনকি মাদকাসক্তি, আমরা যে দেখি মানুষে মদ খায়, সেটাও কিন্তু আস্তে আস্তে করে মহামারীর আকার ধারণ করছে। এটাকে বলা হচ্ছে তোমার সামাজিক মহামারী, এই মদ খাওয়াটাকে। এগুলো অন্যান্য মহামারীর আওতায় পড়ছে। এরপরে চলে আসি আমরা মহামারীর কারণ। কি কি কারণে মহামারী হয়? একটি রোগ যখন বিপুল জনসংখ্যার মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেটা মহামারীর রূপ নেয়। কিন্তু এই মহামারীর পেছনে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো কি কি? প্রথমে যে কারণটা আছে, সংক্রামক জীবাণু দ্রুত বিস্তার। এই সংক্রামক জীবাণু দ্রুত বিস্তার এটি কিন্তু মহামারীর প্রাথমিক কারণ। যখন কোনো নতুন ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী এগুলো মানুষের দেহে প্রবেশ করে, তখন সেগুলো কি হয়? একজন মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে আস্তে আস্তে ছড়াতে শুরু করে। এইভাবেই তো মহামারীর সৃষ্টি হয়। যেমন দেখো, বাতাসের মাধ্যমে হাঁচি, কাশি, দূষিত জল, কিংবা একজন যদি কোনো ব্যক্তি সংক্রামক হয়েছে, তার সংস্পর্শে কোনো ব্যক্তি এসেছে, তখন সেখান থেকে ছড়াতে পারে। যখন জীবাণুটি একদম নতুন হয়, তখন মানুষের শরীর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে তৈরি করতে না পারে, তাহলে ওই রোগটি মানুষের শরীরে ছড়িয়ে পড়বে, দ্রুত সংক্রমণ হবে, মানে আস্তে আস্তে করে ছড়িয়ে পড়বে সারা সমাজে, সারা দেশে। ঠিক আছে? তাহলে মহামারীর কারণটা কি? জীবাণু সংক্রমণ হচ্ছে, হাঁচি, কাশি, দূষিত জল, এ সমস্ত বিষয়ের মধ্য দিয়ে। তারপরে রয়েছে 2 দাগে অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও অবকাঠামো। দেখো, একটা রোগকে নিশ্চিত করতে গেলে বা শনাক্ত করতে গেলে, বা সেটাকে শনাক্ত করার জন্য যে চিকিৎসা, সেটার অভাব দেখা গেলে আস্তে আস্তে যে কোনো রোগ মহামারীর আকার ধারণ করতে পারে। তার জন্য কি দরকার? উন্নত ল্যাবরেটরি দরকার, তার জন্য দরকার টেস্টিং কিট। এগুলো থাকলে অবশ্যই মানুষের শরীরে যে রোগটি ছড়িয়ে পড়ছে সেটা ধরা যেতে পারে। এর জন্য স্বাস্থ্য কাঠামোকে আরো উন্নত হতে হবে। স্বাস্থ্য কাঠামো যদি অনুন্নত হয়, তাহলে আস্তে আস্তে করে রোগটি ছড়িয়ে পড়বে। যেমন হাসপাতালে সিট অনেকগুলো দরকার, অক্সিজেন, ভ্যাকসিন, এই সমস্ত বিষয়ে যদি ঘাটতি হয়, তাহলে মানুষ আস্তে আস্তে কি করবে? মৃত্যুর দিকে ঢলে পড়বে, এবং সেই মৃত্যুটা হবে অভাবনীয়। মানে মৃত্যুর সংখ্যাটা, মৃত্যুর হারটা আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে থাকবে। তখন এই সংক্রামকটা আস্তে আস্তে করে মানুষ আর আটকাতে পারবে না। তাদের কাছে এই বিষয়টা একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা এবং অবকাঠামোর উন্নতির প্রয়োজন রয়েছে। এগুলো যদি অবনতি ঘটে, তাহলে মহামারী দেখা দেবে। 3, অনিয়ন্ত্রিত মানবিক কার্যকলাপ। বর্তমানে মানুষ এমন সমস্ত কাজগুলো করছে যার কারণে আস্তে আস্তে করে প্রাকৃতিক যে ভারসাম্য রয়েছে সেটা নষ্ট হচ্ছে। এর ফলে নতুন নতুন রোগের জন্ম হচ্ছে। যখন মানুষ বনাঞ্চল ধ্বংস করছে, বন কেটে ফেলছে, তখন সেই বনের জন্তু, জানোয়ার, পশু পাখি তারা কোথায় যাবে? তারা আস্তে আস্তে করে জনবসতির দিকে এগিয়ে আসবে।
সেই জনবসতির দিকে যখন এই পশু পাখি জন্তু জানোয়ার এগিয়ে আসছে, তখন সেই তাদের মধ্যে যে রোগগুলো, সেই রোগগুলো আমাদের শরীরেও ছড়িয়ে পড়ছে এবং সেগুলো মানুষের কাছে প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। যেমন ইবোলা, যেমন নিপা ভাইরাস, এগুলো মানুষের শরীরে আস্তে আস্তে করে প্রবেশ করছে। ইবোলা, নিপা যেগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু নাম শুনেছো তোমরা। নিপা ভাইরাস, ইবোলা ভাইরাস, এগুলো মানুষের শরীরে আসছে বনের জীবজন্তু থেকে, পশু পাখির থেকে। ঠিক আছে, এইভাবে কি হচ্ছে, এই মানুষের শরীরে যখনই এই রোগগুলো ছড়িয়ে পড়ছে, তখন সেটা জনঘন বসতিতে আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে, শহরাঞ্চলে ছড়িয়ে পড়ছে। এর ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে। পরে রয়েছে চারের দাগে বিশ্বায়ন ও অবাধ চলাচল। বিশ্বায়ন যে বিষয়টা তোমরা অনেকেই জানো বা আমরা আলোচনা করেছিলাম। বিশ্বায়ন, বিশ্বায়ন মানে হচ্ছে বিশ্বগ্রাম। তুমি গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে পারো, নিমিষেই যেতে পারো। সেরকম বর্তমান বিশ্বটা আজকে গ্রামে পরিণত হয়েছে। আজকে এখানের মানুষ ওখানে কয়েক মিনিটের মধ্যেই এ প্রান্ত থেকে অপ্রান্তে চলে যেতে পারছে। তাহলে দেখো, একটা এলাকাতে যদি ভাইরাস ছড়িয়ে পড়ে, ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে, সেখানে জনবসতি স্তব্ধ হয়ে গেছে, সেইখানে যদি মানুষ যায়, সেখানে কি হবে, সেই মানুষ রোগে আক্রান্ত হবে। রোগে আক্রান্ত হওয়ার পর সে যখন আবার ফিরে আসছে নিজ দেশে, তখন সেই দেশেও কিন্তু সে কি করবে, সেই ভাইরাসটাকে ছড়িয়ে দেবে। এইভাবে কি হচ্ছে, আস্তে আস্তে করে ও প্রান্তের ভাইরাস এ প্রান্তে, এ প্রান্তের ভাইরাস ও প্রান্তে ছড়িয়ে পড়ছে। এমনকি দেশ বিদেশ থেকে যে সমস্ত দ্রব্য আমদানি করা হচ্ছে, রপ্তানি করা হচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে করে রোগ ছড়িয়ে পড়ছে। যেমন দেখো, মশা, ইঁদুর, এগুলোর মধ্য দিয়েও কিন্তু মহামারী ছড়ায়। ঠিক আছে, এরপর রয়েছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক মহামারী তৈরি হওয়ার পেছনে। দেখবে যে সমস্ত অঞ্চলে মশা ছিল না, মশা কোন অঞ্চলে থাকে না, যে অঞ্চলে তীব্র শীত, তবে সেখানে বিশ্ব উষ্ণায়নের ফলে সেই এলাকার তাপমাত্রা যদি আস্তে আস্তে করে বাড়তে শুরু করে, তাহলে সেখানে মশার প্রাদুর্ভাব দেখা দেবে। এইভাবে যদি মশার প্রাদুর্ভাব দেখা দেয়, তাহলে সেই অঞ্চলে যে রোগটা ছিল না, সে রোগটা কিন্তু আস্তে আস্তে দেখা দেবে। তাহলে দেখো, জলবায়ু পরিবর্তনের কারণ হিসাবে মহামারী দেখা দিচ্ছে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা মহামারীর বহুমুখী প্রভাব। মহামারীর কি কি প্রভাব রয়েছে, মহামারীর প্রভাবে কি হতে পারে, আমরা কিন্তু সবাই প্রত্যক্ষদর্শী। যেটা বললাম, তোমরা তো এখন কোন ক্লাসে পড়ো একটু কমেন্টে জানাবে। মহামারীর প্রভাবে কি হতে পারে। মহামারী যদি একটা রাষ্ট্রে, একটা দেশে দেখা দেয়, তাহলে একটা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে যাবে। ওই রাষ্ট্রের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, কলকারখানা, যানবাহন সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, মানুষের সঙ্গে মানুষের সোশ্যাল ডিস্ট্যান্সিং শুরু হবে। তাহলে এইভাবে একটা অঞ্চল, একটা দেশ আস্তে আস্তে করে কি হবে, বিভিন্ন রকম প্রভাবের সম্মুখীন হবে। ঠিক আছে, প্রথম যে প্রভাবটি রয়েছে, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ। দেখো, মহামারী কিন্তু বলে কয়ে আসে না। যদি রাষ্ট্র আটকাতে পারে তাহলে আলাদা ব্যাপার, যদি আটকাতে না পারে তাহলে কিন্তু একটা রাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করবে। সেটা কার উপর, স্বাস্থ্য পরিষেবার উপর। একটা দেশের জনগণের যে সমস্ত সাধারণ রোগগুলো হয়, সেই রোগগুলোর জন্য হাসপাতাল পরিষেবা ঠিক রয়েছে, ডাক্তার নার্স ঠিক রয়েছে। যদি মহামারী চলে আসে হঠাৎ করে, তাহলে কি হবে, স্বাস্থ্য পরিষেবা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। যে পরিমাণ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে, তার জন্য চিকিৎসা করার হাসপাতালের বেড, নার্স, ডাক্তার পাওয়া যাবে না। এমনকি এই সমস্ত রোগের কারণে ডাক্তার নার্স আক্রান্ত হচ্ছে এবং তারা মারা যাচ্ছে। দেখো, ডাক্তার নার্স এরা কিন্তু নির্লসভাবে, স্বার্থহীনভাবে নিজে আক্রান্ত হওয়ার পরেও পুরো পরিষেবা দিয়ে চলছে। দেখবে তোমরা অবশ্যই শুনেছ, যখন কোভিড-19 আক্রমণ হয়, সেই সময় কত ডাক্তার নার্স মারা গিয়েছিল, কিভাবে স্বাস্থ্য পরিষেবার উপর চাপ এসেছিল। পরে রয়েছে অর্থনৈতিক বিপর্যয়। মহামারী মানেই দাঁড়িয়ে যাওয়া, লকডাউন, যাতায়াতের উপর নিষেধাজ্ঞা। ফলে কি হবে, বিশ্ব অর্থনীতিতে ধস দেখা দেবে। যেটা আমরা আলোচনা করছিলাম, আমদানি রপ্তানি বন্ধ। আমার দেশ থেকে কোনো দ্রব্য যদি বিদেশে পাঠানো হয়, তাহলে বিদেশের যে অর্থ, টাকা, সেটা আমরা আমদানি করতে পাই আমরা, মানে আমাদের অর্থনীতি চাঙ্গা হবে। কিন্তু মহামারীর সময় কি হয়েছিল, লকডাউন হয়েছিল, সেই সময় কোনো রকম কোনো জিনিস
বিষয় রপ্তানি করা যায়নি এবং ডলার আমদানি করা যায়নি। এর ফলে আমাদের ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল। তবে শুধু ভারতের নয়, সারা বিশ্বের অর্থনীতি ধ্বংস হয়ে পড়েছিল। এমনকি দেশের অভ্যন্তরে যে উৎপাদন ব্যবস্থা, তার যে চেন সিস্টেমে উৎপাদন হয়েছিল, সেটাও ধ্বংস হয়ে গিয়েছিল। আবার সাধারণ মানুষরা যে সমস্ত কুটির শিল্প করত, মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ছিল, সেই সমস্ত শিল্পগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। দেখো, একটা দেশ যখন আমদানি রপ্তানি করতে পারছে না, তখন সেই দেশের জিডিপি অনেকটাই কমে যাবে, নাটকীয়ভাবে কমে যাবে। তাহলে মহামারী অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। পরে রয়েছে 3 নম্বরে বেকারত্ব বৃদ্ধি। যখন একটা দেশ অর্থনৈতিক দিক থেকে আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে এই মহামারীর কারণে, তখন সে রাষ্ট্রটা কি আর কোনো রকম কোনো চাকরি দিতে পারবে, কর্মসংস্থান করতে পারবে? তখন সেই সময় যে সমস্ত কোম্পানিগুলো মানুষজনকে চাকরি দিয়েছিল, তাদের কোম্পানি বাঁচাতে তারা কর্মী ছাঁটাইয়ের পথ ধরেছিল, মানে কর্মী ছাঁটাই করেছিল। বিশেষ করে যারা দিনমজুর, তারা তো আর কাজ পাচ্ছেই না, লকডাউন শুরু হয়ে গেছে, কাজ নেই। তখন তারা চরম গরিবির মুখে পড়েছিল, খেতে পায়নি অনেক মানুষ। তখন মানুষকে যদি না সরকার সাহায্য করত, মানুষ খেতে পেত না। তাহলে এই মহামারীর কারণে যেমন বেকারত্বের সৃষ্টি হয়, তেমনি কি হয়, দরিদ্রতা বা গরিবী বিষয়টা এবং সামাজিক বৈষম্যটা স্থায়ী রূপ ধারণ করেছিল। মানে দেখবে, এখনো পর্যন্ত যারা সেই সময় গরিব হয়ে গেছিল, দরিদ্র হয়ে গেছিল, তারা কিন্তু আর উঠতে পারছে না অর্থনৈতিক সংকটের কারণে। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে রয়েছে সামাজিক বিচ্ছিন্নতা ও মানসিক। তোমরা প্রত্যক্ষ করেছো, হয়তো তোমরা তখন ছোট, অবশ্যই অনেকটাই বুঝতে পেরেছ। কোভিড-19কে ঠেকাতে, মানে এই ভাইরাসটাকে ঠেকাতে সোশ্যাল ডিস্টেন্সিং শুরু হয়েছিল, মানে সামাজিক দূরত্ব শুরু হয়েছিল। এই সামাজিক দূরত্ব শুরু হওয়ার ফলে একটা পরিবারের মানুষ আরেকটা পরিবারে যেতে ভয় করছে। প্রিয়জনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুতে মানুষ যেতে ভয় পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে মানসিক উদ্বেগ তৈরি হচ্ছে, অনেক মানুষ পাগল হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ একটা মানুষের সঙ্গে তারা মন খুলে কথা বলতে পারছে না। এভাবে আস্তে আস্তে করে মানুষ মানসিক উদ্বেগের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে। এটা মানুষের মনের খুব গভীর ক্ষত, যেটা লকডাউনের ফলে বা মহামারীর কারণে সৃষ্টি হয়েছিল। 5 নম্বর, শিক্ষাক্ষেত্রে বিপর্যয়। তোমাদেরকে যেটা বললাম, তোমরা তখন কোন ক্লাসে পড়তে, সেটা কমেন্টে জানাবে। দেখো, সেই সময় তোমরা কত বছর ক্লাসে যাওনি, পরীক্ষা দাওনি, পড়তে যাওনি, পড়তে বসনি। দেখো, যখন করোনা শুরু হয়েছিল, মহামারী শুরু হয়েছিল, সেই সময় দীর্ঘ সময়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল। মানে একটা প্রজন্মের শিক্ষার্থীরা, তাদের যে ভবিষ্যৎটা, সেটা কিন্তু অনিশ্চয়তার মুখে চলে গিয়েছিল। তারা সরাসরি ক্লাস করতে না পারলেও অনলাইনের মাধ্যমে ক্লাস করছে। দেখো, অনলাইনের মাধ্যমে সবাই তো আর ক্লাস করতে পারে না। যারা গরিব, তারা তো আর মোবাইল কিনতে পারছে না। যখন তারা মোবাইল কিনতে পারছে না, তখন তারা অনলাইনে ক্লাস করবে কিভাবে? তাহলে দেখো, এক শ্রেণী তারা ক্লাস করে অনেকটাই জ্ঞান অর্জন করছে, আরেক শ্রেণী কি করছে, মোবাইল কিনতে না পেরে তারা অনলাইন ক্লাস করতে পারছে না। এভাবে শ্রেণী বিভেদের সৃষ্টি হয়েছে, যেটা শিক্ষাক্ষেত্রে বিপর্যয় ডেকে এনেছিল। এগুলো সবই তোমরা কিন্তু জানো, তোমরা উপলব্ধি করেছো, কারণ করোনা ভাইরাস বেশি দিন হয়নি। পরে রয়েছে 6 নম্বর, পরিবেশগত প্রভাব। এখানে মহামারীর যে পরিবেশগত প্রভাবটা রয়েছে, সেই প্রভাবটাকে আমরা দুটি দিক থেকে আলোচনা করব। একটা ইতিবাচক দিক থেকে আর একটা নেতিবাচক দিক থেকে। ঠিক আছে, ইতিবাচক দিকটা কি? ইতিবাচক দিকটা হচ্ছে এটাই, মহামারীর কারণে যখন কলকারখানা, যানবাহন বন্ধ হয়ে যায়। কলকারখানা, যানবাহন বন্ধ হয়ে যাওয়ার মানেটা কি? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ধুঁয়ো বেরানোটা বন্ধ হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, প্রকৃতিটা পুরো একবারে সম্পূর্ণ শুদ্ধ হয়ে গিয়েছিল। যে বায়ু দূষণটা হতো, শব্দ দূষণ হতো, সেটা সম্পূর্ণভাবে নির্মল হয়ে যায়। প্রকৃতি তার প্রাণ ফিরে পায়। এটা গেল ইতিবাচক দিক। নেতিবাচক দিকটা কি আছে? এই করোনা ভাইরাসের আক্রমণের ফলে চিকিৎসকরা বা যারা রোগী, তারা যে সমস্ত গ্লাভস, মাস্ক বা পিপিই কিট ব্যবহার করত, সেগুলো তো আর সবসময় ব্যবহার করা যায় না। একটা রোগী দেখার পর নতুন করে আবার ব্যবহার করতে হতো। তাহলে সেগুলোকে একবার ব্যবহার করার পর ফেঁকে দিতে হতো। এইভাবে যখন ফেলে দেওয়া হচ্ছে,
তখন কি হচ্ছে, আবর্জনা স্তূপ তৈরি হচ্ছে, নোংরা করছে। এটা একটা পরিবেশের উপর নতুন বিপদ বা আপদ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা পরিবেশগত প্রভাবকে দুটি ভাগে দেখলাম, ইতিবাচক এবং নেতিবাচক। পরে রয়েছে মহামারী প্রতিরোধ, মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা। মহামারী শুধুমাত্র একজন ব্যক্তি মোকাবিলা করতে পারে না। মহামারীকে প্রতিরোধ করতে হলে রাষ্ট্র এবং বিশ্বে যতগুলো দেশ আছে সমস্ত দেশকে এক ছাতা তলায় আসতে হবে। তাহলেই কি হবে, এই মহামারীগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। এবং সেক্ষেত্রে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল আন্তর্জাতিক সংস্থাগুলো। তাহলে মহামারী প্রতিরোধের প্রথম পয়েন্ট, প্রাথমিক সতর্কতা ও নজরদারি। যখন কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যখন কোনো রোগ আস্তে আস্তে করে বাড়ছে, তখন কি করা উচিত? তখন রোগটাকে আগে শনাক্ত করতে হবে। রোগটা কি? সেই রোগটাকে যদি আমরা শনাক্ত করতে পারি তার লক্ষণগুলো দেখে, তাহলে কি হবে, দ্রুত সেগুলো পরীক্ষাগারে আমরা পরীক্ষা করে বিষয়টা জানতে পারলাম। জানার পর সেই রোগটাকে আমরা শনাক্ত করলাম। শনাক্ত করার পর সেই রোগটাকে কিভাবে নির্মূল করা যাবে তার আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। দেখো, যখন একজন ব্যক্তি আক্রান্ত হচ্ছে, সেই ব্যক্তিকে কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি ওই অঞ্চলটাকে অন্যান্য অঞ্চলের থেকে সম্পূর্ণ ঘিরে দেওয়া হচ্ছে, যাতে ওই অঞ্চলের লোক বাইরে বেড়াতে না পারে বা বাইরের লোক ওই অঞ্চলে প্রবেশ করতে না পারে। এইভাবে আস্তে আস্তে করে ভাইরাসের যে বিস্তারটাকে সেটাকে রোধ করা সম্ভব হয়েছে। এর জন্য কি, এর জন্য প্রত্যেক দিন দেখবে মাইকিং হতো, পুলিশের তরফ থেকে মাইকিং করা হতো, স্বাস্থ্য দপ্তর থেকে মাইকিং করা হতো যে একজন আরেকজনের বাড়িতে যাবে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবে। তাহলে সঠিক সময় তথ্য প্রচার করা হয়েছে এবং মানুষকে আতঙ্কিত হওয়ার পর থেকে তাদেরকে সতর্কতা করা হয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক মহামারী প্রতিরোধের ক্ষেত্রে। 2 নম্বরে রয়েছে টিকাদান কর্মসূচি। তাহলে প্রথমে রোগটা যে হয়েছে তাকে শনাক্ত করতে হবে। শনাক্ত করার পর ওই সংক্রান্ত যে টিকা রয়েছে সেই টিকা অবশ্যই সঙ্গে সঙ্গে দিতে হবে। দেখো, আমাদের ভারতবর্ষ যে টিকা তৈরি করেছিল কোভ্যাক্সিন, সেই কোভ্যাক্সিনটা তৈরি করতে প্রায় 1.5 বছর সময় লেগেছিল। ওই সময়ের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিষেবা মানুষকে কিন্তু অনেকটাই টিকিয়ে রেখেছিল। তাহলে একটা রোগ যখনই আসবে তাকে দ্রুত নির্ণয় করতে হবে এবং তাকে কি করতে হবে, টিকার দ্বারা সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এই টিকা দেওয়ার মানেটা কি? টিকা দেওয়ার মানে রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে তৈরি করা, ইমিউনিটি ক্ষমতাকে যাতে বৃদ্ধি করা যায়, তার জন্যই এই টিকার ব্যবস্থা করা। এবং অনেক দেশ টিকা তৈরি করতে পারছে না, তারা রোগটা জানতে পারছে কিন্তু তারা টিকা তৈরি করতে পারছে না তাদের ল্যাবরেটরির অক্ষমতার জন্য। তখন কি করছে, একটি দেশ অন্য দেশে টিকা প্রেরণ করছে যাতে ওই দেশের মানুষ দ্রুত সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে, এইভাবে টিকাদান কর্মসূচির মধ্য দিয়ে মহামারীকে প্রতিরোধ করার ব্যবস্থা করা হয়েছিল বা করা হয়ে থাকে। পরে রয়েছে 3 নম্বরে স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন। দেখো, একটা দেশ তখনই কোনো মহামারীকে মোকাবিলা করতে পারবে যদি সেই দেশের স্বাস্থ্য কাঠামো সুস্থ থাকে, সবল থাকে। একটি দেশের হাসপাতালে যদি শয্যা মানে বেড, আইসিইউ, ভেন্টিলেটর এবং অক্সিজেন সরবরাহ যদি সুষ্ঠুভাবে থাকে, তাহলে একটি দেশ অবশ্যই দ্রুততার সঙ্গে একটা মহামারীকে আয়ত্ত করতে পারবে। তার জন্য কি দরকার? বেড, আইসিইউ যেমন দরকার, তেমনি ডাক্তার, নার্স এবং অনেক স্বাস্থ্যকর্মীর দরকার, যারা এরকম জরুরি পরিস্থিতিতে সবসময় কাজে আসবে। তাদেরকে আলাদা করে প্রশিক্ষণও দেওয়া দরকার, যাতে তারা এই সমস্ত পরিস্থিতিকে সম্পূর্ণভাবে হ্যান্ডেলিং করতে পারে। ঠিক আছে, তাহলে স্বাস্থ্য কাঠামোর উন্নয়নের অবশ্যই দরকার রয়েছে। এটা একটা মহামারী প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে 4 নম্বরে রয়েছে জনসচেতনতা বৃদ্ধি। মানুষকে যদি সঠিক নিয়ম জানানো না হয়, মানে মানুষ যদি সঠিক নিয়ম না জানে, তাহলে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হবে না। আগে মানুষকে সচেতন করতে হবে, মহামারী জিনিসটা কি, বিষয়টা কি, কোভিড-19টা কি, এর ফলে আমাদের কি কি করা উচিত, এই সমস্ত বিষয়গুলো মানুষকে আগে সচেতন করতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে নিয়মিত হাত ধুতে হবে, স্যানিটাইজ ব্যবহার করতে হবে, সঠিক উপায়ে মাস্ক ব্যবহার করতে হবে, এগুলোর অভ্যাস করতে হবে। আমি আজকে সাবান দিয়ে হাত ধুলাম, আজকেই আমি স্যানিটাইজার ব্যবহার করলাম, আজকেই আমি রাস্তাঘাটে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করলাম, তার পরের দিন আর নেই, তাহলে কিন্তু রোগ কোনোভাবেই
ছাড়বে না, মহামারী কোনোভাবেই ছাড়বে না। এগুলো আমাদের পরপর ব্যবহার করতে হবে। দেখবে মহামারীর সময় এমন হয়েছিল, এমন কিছু মানুষ ছিল তারা বলছিল যে মহামারী আমাকে ধরবে না। যেমন এটা ঠিক, তেমন কিন্তু অনেক ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল তাদেরকে এই রোগটি আক্রমণ করতে পারেনি, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা ভাইরাসে আক্রমণ হয়েছে এবং অনেকে মারাও গিয়েছে। তাহলে মহামারী বিষয়টা কি, মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে এই রোগটা থেকে নিস্তার পাওয়া যাবে বা মহামারী থেকে নিস্তার পাওয়া যাবে। 5 নম্বরে রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা, যেটা আমরা বলেছিলাম বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে একটা দেশের মানুষ আরেকটা দেশে যাচ্ছে, এক দেশের রোগ অন্য দেশে নিয়ে আসছে, এটা মানুষ করছে, বা ইঁদুর, মশা, মাছি এই কাজগুলো করছে। তাহলে মহামারী একটা দেশের মধ্যে বা দেশের অভ্যন্তরের বিষয় নয়। মহামারী যখন হচ্ছে একটা দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে। মানে সহজ কথায় বলতে গেলে মহামারী আটকানো কিন্তু একটা রাষ্ট্রের কাজ নয়, এটা আন্তর্জাতিক একটা উদ্যোগ। মানে মহামারী কোনো সীমা মানে না, তাই এটিকে মোকাবিলা করার জন্য বিশ্বকে এক হতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত নির্দেশিকাগুলো দিয়েছে, সেই সমস্ত নির্দেশিকাগুলো প্রতিটা রাষ্ট্র হুবাহু মেনটেন করেছে, মেনে চলেছে। মানে কি? হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা, যে স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান দিয়ে থাকে প্রতিটা রাষ্ট্রকে, বিশ্বকে। তাহলে সে বলেছে কিভাবে এই মহামারীটাকে আটকানো যাবে। তার জন্য দেশগুলোকে টিকা ব্যবহার করতে হবে, চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করতে হবে। এ সমস্ত বিষয়গুলো বলেছিল, করতে বলেছিল। সেই আন্তর্জাতিক সংস্থা যেমন একটা অনুন্নত দেশকে বলেছিল, তেমন উন্নত দেশগুলোকেও কিন্তু এই মহামারী সম্পর্কে পরামর্শ দান করেছিল। ঠিক আছে, তাহলে আমরা সমকালীন বিশ্বের নিরাপত্তার যে ধারণা, সেই বিষয়টা আলোচনা করলাম। সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা মহামারী বিষয়টাকে আলোচনা করলাম, বুঝলাম মহামারী বিষয়টা কি। মহামারী একটা রোগ যেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, পরাজীবী ইত্যাদির মধ্য দিয়ে ছড়ায়। তাহলে সেগুলো কি ডাইরেক্ট আমাদের শরীরে চলে আসে? না, জন্তু জানোয়ারের মধ্য দিয়ে এই রোগগুলো আমাদের শরীরে আসে, এবং সেটা যখন একটা বিস্তীর্ণ এলাকায়, বিশাল বড় এলাকায় প্রভাব বিস্তার করে তখন সেটাকে বলা হবে মহামারী বা এপিডেমিক। ঠিক আছে, এভাবে বিষয়টা তোমরা পড়বে, বুঝবে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা শেষ যেদিন হবে সেই দিন তোমাদের এখান থেকে নোট এবং এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো হয় তার আমরা নোটটা দিয়ে দেব। এবং নিমে প্রামাণিক বাবুর তো বই আলোচনা চলছে, সে বিষয়টা আলোচনা হবে। ঠিক আছে, তোমরা এখনো যারা এই চ্যানেলে যোগ দাওনি অবশ্যই যোগ দিয়ে দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।